হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো ফ্রেন্ডস, আজকে আমরা কি শুরু করব? আমাদের সেল চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে আমরা শুরু করবো আমাদের নিউ চ্যাপ্টার সেল ডিভিশন, যার মধ্যে আমরা কী কী সম্বন্ধে পড়বো? আমরা সেল সাইকেল, মাইটোসিস এবং মিয়োসিস এই তিনটে সাব টপিক সম্বন্ধে আস্তে আস্তে পড়বো। তো দেখো, সেল ডিভিশন শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দিই যে তোমরা যদি কেউ প্রথমবার আমাদের চ্যানেল ভিজিট করছো, তাহলে তোমরা তাদের উদ্দেশ্যে বলে দিই যে আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শনি এই 3 দিন আমার ক্লাস হয়, সায়েন্সের ক্লাস হয়ে থাকে। যেখানে আমরা কি করি, যেখানে আমরা আপাতত বায়োলজি শুরু করেছি, এরপর ধীরে ধীরে কিন্তু আমরা বায়োলজির পরে ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত কিছু কভার করব। কিন্তু এটা কিন্তু WBCS ওরিয়েন্টেড হলো, সমস্ত WBPSC ছাড়াও অন্যান্য বিভিন্ন পরীক্ষাতে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেল, সমস্ত পরীক্ষাতেই কিন্তু কাজে লাগবে, সেইভাবেই পড়ানো হচ্ছে। আর তোমাদের মধ্যে কেউ যদি আমাদের পেড কোর্সে যেতে চাও, তাহলে এখানে পেড কোর্সটা লিস্ট করা আছে। তোমরা অ্যাপটা ইনস্টল করে আমাদের MH এডুকেশন ল্যাব ইনস্টল করে সেই পেড কোর্সে জয়েন হতে পারো। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে। ওকে, আজকের ক্লাসটা এবার তাহলে শুরু করি। দেখো, সেল ডিভিশন শুরু করার আগে একটা কথা বলে দিই, সেল ডিভিশন চ্যাপ্টারটা কম্পারেটিভলি ছোটো। তো এটা আমাদের টোটাল 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এবং আমি এখানে কিন্তু থিওরি এবং MCQ সাইমালটেনিয়াসলি করিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু ছোটো চ্যাপ্টার, তাই থিওরি একটা আলাদা ক্লাস, তারপর MCQ আলাদা ক্লাস নয়, আমি দুটো পার্টে ভেঙে এটাকে থিওরি এবং MCQ সাইমালটেনিয়াসলি করিয়ে দেবো। তোমাদের যদি মনে হয়ে থাকে যে এটাতে অসুবিধা হচ্ছে, তাহলে কমেন্ট করে জানিও, তাহলে আগের মতো আবার আমি ওই থিওরি আগে পড়াবো, তারপর MCQ করাবো, যেটাতে তোমাদের সুবিধা হয়, তোমরা যেরকম বলবে। তো আজকে আমরা প্রথমে শুরু করব কি, সেল সাইকেল বা কোষ চক্র যেটাকে বলা হয়ে থাকে। তো সেল সাইকেল জিনিসটা কি? দেখো, সেল সাইকেল বলা হচ্ছে যে সেল ডিভিশন ইজ এ বায়োলজিক্যাল প্রসেস ইন অল লিভিং অর্গানিজমস ইন হুইচ মাদার সেল ডিভাইডস ইন্টু টু ডটার নিউক্লিয়াই ও ডটার সেল। তাহলে আমাদের শরীর, আমাদের যে সমস্ত বহুকোষী জীব থাকে, তোমাদের সেল ডিভিশন সেল পড়ানোর সময় বলেছিলাম, বহুকোষী জীবের মধ্যে কি একাধিক সেল থাকে, মিলিয়নস অফ সেলস থাকে, ট্রিলিয়নস অফ সেলস থাকে। তাহলে সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সেল কোষ বিভাজন হতে হবে, নতুন কোষ তৈরি হতে হবে, না হলে তো বহুকোষী প্রাণী তৈরি হবে কি করে? বহুকোষী প্রাণীদের যে গ্রোথ হবে, মানুষের যে গ্রোথ হচ্ছে, কোষ বিভাজন না হলে গ্রোথ হবে না। বা কোনো কোষ যদি মারা যায়, বা কোনো কোষ যদি আহত হয়, নষ্ট হয়ে যায়, তার জায়গায় নতুন কোষ সেটাকে রিপ্লেস করতে হবে, রিপেয়ারিং করতে হবে। তার জন্য কি, তার জন্য সব কিছুর জন্যই আমাদের কোষ বিভাজন হওয়া প্রয়োজন। এই সেল সাইকেল জিনিসটা কি? সেল সাইকেলটা হচ্ছে এই যে কোষটা বিভাজন হবে, তার আগে যত ধরনের কোষের মধ্যে ভিতরকার যেসব পরিবর্তন হয়, কিসের জন্য? কোষটা বিভাজন হওয়ার জন্য যে প্রসিডিওরগুলো ফলো করতে হয়, যে প্রিপারেশানটা নিতে হয়, সেই প্রিপারেশানটা প্লাস তারপরে যে কোষটা বিভাজন হচ্ছে, মানে বিভাজন হয়ে যে নতুন দুটো কোষ তৈরি হলো, এই পুরো প্রসেসটাকে কি বলা হয়? বলা হয় কোষচক্র বা সেল সাইকেল। প্রিপারেশান থেকে শুরু করে একদম কোষ যতক্ষণ না দুটো বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি হয়েছে, ততক্ষণ অবধি সেল সাইকেল বা কোষ চক্র চলতে থাকে। এটাই বলা হয়েছে, দেখো, দ্য সিকোয়েন্স অফ ইভেন্টস হুইচ অকার ডিউরিং সেল গ্রোথ অ্যান্ড সেল ডিভিশন আর কালেকটিভলি কল সেল সাইকেল। সেল গ্রোথ এবং সেল ডিভিশন। এবং এটা কে আবিষ্কার করেছিলেন? এটা আবিষ্কার করেছিলেন হাওয়ার্ড অ্যান্ড পল, 1953 সালে ওনারা এই জিনিসটা বলেছিলেন। A typical eukaryotic cell divides once in approximately every 24 hours. প্রতি 24 ঘন্টায় জেনারেলি একটা করে কোষ কী হয়? বিভাজিত হয় ইন জেনারেল। However, this duration of cell cycle can vary from organism to organism and also from cell type to cell type. অর্থাৎ বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এই সেল সাইকেল বা কোষ চক্রের সময় যেমন ভ্যারি করতে পারে, সেরকম বিভিন্ন আলাদা আলাদা ধরনের কোষের ক্ষেত্রেও এই সময়টা আলাদা ভিন্ন ভিন্ন হতে পারে। For example can progress through the cell cycle in only about 90 minutes. যেটা মানুষের ক্ষেত্রে 24 ঘন্টা লেগে যায়, ইস্টের ক্ষেত্রে সেটা কী হয়? মাত্র 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। ঠিক আছে, এই ইস্টটা আমি পার্টিকুলার এখানে উল্লেখ করেছি, কারণ এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয় ইস্টটা। ঠিক আছে, তো এই জন্য এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখো, এই সেল সাইকেলের ক্ষেত্রে না দুটো বেসিক ফেজ থাকে। একটাকে বলা হয় ইন্টারফেজ, আরেকটাকে বলা হয় এম ফেজ। তো ইন্টারফেজকে অনেক সময় কী বলা হয় জানো? ইন্টারফেজকে অনেক সময় বলা হয় প্রিপারেটরি ফেজ। তোমাদের প্রথমেই বললাম যে প্রথম হচ্ছে প্রিপারেশন থেকে শুরু করে একদম ডিভিশন হওয়া অবধি প্রিপারেটরি ফেজ বা প্রিপারেশন ফেজ, তোমরা যা বলতে পারো। অর্থাৎ ইন্টারফেজের মধ্যে কী হয়? কোষ বিভাজিত হয় না, কিন্তু বিভাজিত হওয়ার জন্য যা যা প্রয়োজন সেই সমস্ত কিছু কী হয়? প্রস্তুতি চলতে থাকে।
মানে নতুন কাজটা শুরু, সেল ডিভিশন কি একটা কাজ হবে, সেই নতুন কাজটার জন্য যে সমস্ত যা যা প্রস্তুতি দরকার সমস্ত কিছু প্রস্তুতি চলতে থাকে বা প্রিপারেশন চলতে থাকে কোথায়, ইন্টারফেজে, যেটাকে প্রিপারেটরি ফেজ বা প্রিপারেশন ফেজও বলা হয়ে থাকে। আর এম ফেজ বা মাইটোসিস ফেজকে কী বলা হয়, ডিভাইডিং ফেজ। এই ফেজে এসে কী হয়, অ্যাকচুয়াল যে সেল ডিভিশন যেটা হয় সেই ডিভিশনটা কিন্তু এম ফেজে হয়। মানে সেল ডিভিশন যেটা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেল সাইকেলেরই একটা অঙ্গ। আজকে আমরা প্রথমে কী করবো, প্রথমে তো আমরা ইন্টারফেজ বা প্রিপারেশন ফেজ সম্বন্ধে দেখে নেব। তো এখানে দেখো কী বলা হচ্ছে, ইন দ্য 24 hour অ্যাভারেজ ডিউরেশন অফ সেল সাইকেল অফ এ হিউম্যান সেল ডিভিশন proper last only about an hour. The interphase lasts more than 95% of the duration of cell cycle. অর্থাৎ বলা হচ্ছে মানুষের ক্ষেত্রে যে এক্ষুনি বলা হলো যে ইন অ্যাভারেজ 24 ঘন্টা বা পুরো একদিন লাগে একটা সেল সাইকেল কমপ্লিট হতে, তার মধ্যে কী বলা হচ্ছে দেখো, সেল ডিভিশন যেটা হয় সেল ডিভিশনটা মাত্র 1 ঘন্টা সময় লাগে, বাকি 23 ঘন্টা ধরে কী হয় তার প্রিপারেশনটা হতে থাকে। সেটাই বলা হয়েছে দ্য ইন্টারফেজ লাস্ট মোর দেন 95% অফ দ্য ডিউরেশন অফ সেল সাইকেল। এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ফ্রেন্ডস। এই জিনিসটা কিন্তু তোমাদের কোশ্চেনে দিয়ে দেয় যে সেল সাইকেলের মধ্যে সবথেকে বেশি সময় চলে কোনটা, সেখানে তোমাদের মনে রাখতে হবে ইন্টারফেজ। ঠিক আছে, ইন্টারফেজ সবথেকে বেশি সময় ধরে চলে। ইন্টারফেজের মধ্যে এবার কোন ফেজ বেশি সময় ধরে চলে সেটা পরে দেখবো, কিন্তু অনেক সময় কোশ্চেন করে দেয়। তো এখানে তোমাদের প্রথমে ইন্টারফেজ উত্তর দিতে হবে, কারণ এটা হচ্ছে 95% ধরে চলে, সময় ধরে চলে। বুঝতেই পারছো, মানে 23 ঘন্টা ধরে প্রিপারেশান চলে, 1 ঘন্টায় বাকি ডিভিশনটা হয়ে যায়। ইন্টারফেস দেখো, ইন্টারফেস জিনিসটাকে কী বলা হচ্ছে, যেটা বললাম প্রিপারেশান ফেজ। তো প্রিপারেশান ফেজের ডেফিনেশনটা কীরকম বলা হচ্ছে যে ইট ইজ দ্য পিরিয়ড বিটুইন দ্য এন্ড অফ ওয়ান সেল ডিভিশন টু দ্য বিগিনিং অফ নেক্সট সেল ডিভিশন। মানে একটা কোষ বিভাজন শেষ হওয়ার পর থেকে অপর যে কোষ বিভাজনটা শুরু হবে তার আগের মধ্যে যে সময়টা, সেই মধ্যের সময়টাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে ইন্টারফেজ। অর্থাৎ এই ধরো আমার একটা কোষ ছিল, সেখান থেকে বিভাজন হয়ে দুটো কোষ তৈরি হলো, এই কোষটা ফার্দার আবার ডিভিশন হয়ে আবার দুটো কোষ তৈরি হলো। তাহলে এই কোষটা বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি হলো, মানে কি এখানে আমার একটা কোষ বিভাজন শেষ হলো। কোষ বিভাজনটা শেষ হওয়ার পরে এই যে সেকেন্ড এই কোষটা যাবার বিভাজিত হয়ে দুটো নতুন কোষ তৈরি করলো, ঠিক বিভাজনের আগে অবধি এটা বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে দিল। নতুন কোষটা তৈরি হওয়ার পর এর মধ্যে আবার কী হবে, এর মধ্যে আবার প্রিপারেশান চলতে থাকবে ভিতরে যে হ্যাঁ এটাকে আবার আমাকে বিভাজিত হতে হবে। তো এই প্রিপারেশান যে শুরু হলো এইখান থেকে শুরু করে জাস্ট ডিভিশনের আগে অবধি, ঠিক আছে, জাস্ট ডিভিশনের আগে অবধি, মানে এই পয়েন্টটা থেকে কী হলো তারপর আবার ডিভিশন শুরু হয়ে গেল। তো মাঝের এই যে সময়টা, মানে এটা ডিভিশন হওয়ার পর থেকে একটা ডিভিশন শেষ হলো, তারপরে যে নেক্সট ডিভিশনটা শুরু হবে তার মাঝের সময়টাকে কী বলা হয়, তার মাঝের সময়টাকে বলা হয় ইন্টারফেজ। It is highly metabolically active phase in which cell prepares itself for next cell division, যেটা বললাম এটা এখানে প্রস্তুতি চলে, তাই এটাকে প্রিপারেশন ফেজ বা প্রিপারেটরি ফেজও বলা হয়ে থাকে। দ্য ইন্টারফেজ ইজ কমপ্লিটেড ইন্টু 3 সাকসেসিভ স্টেজেস। এবার দেখো সেল সাইকেলের মধ্যে দুটো ভাগ ছিল, সেই ইন্টারফেজের মধ্যে আবার দুটো ভাগ থাকে। ইন্টারফেজ ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু 3 phases, which is G1 phase or gap 1 phase, S phase or synthesis phase, আর G2 phase or gap 2 phase। ওকে, তো এখানে তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ যে এটা একটা পুরো সেল সাইকেল হিসাবে চলছে। এখানে আমার কি হচ্ছে দেখো, এইখানে হচ্ছে আমার এই পজিশান থেকে শুরু হচ্ছে ইন্টারফেজটা, ঠিক আছে। প্রথমে আমাদের চলছে এত দূর অবধি চললো G1 ফেজ, তারপরে চললো S ফেজ, তারপরে চললো G2 ফেজ। এই যে পুরো পোর্শনটা যে লাল দাগে দেখাচ্ছি, এই পুরো পোর্শনটা হচ্ছে ফেজ ইন্টারফেজ। আর তারপরে এইটুকু অংশ এইটা হচ্ছে কি আমাদের, যেটাকে বলা হচ্ছিলো এম ফেজ ও ডিভাইডিং ফেজ। তাহলে এই সাইকেলটা থেকে তোমরা বুঝতে পারছো যে আমাদের 95% টাইম কী চলছে, 95% টাইম কিন্তু আমাদের ইন্টারফেজ চলছে, কারণ এই পুরো সময়টা হচ্ছে ইন্টারফেজ চলছে। আর এম ফেজের শেষে কী হয়, কোষ দুটো বিভাজিত হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারছো এই যে কোষটা বিভাজন হয়ে গেল, একটা কোষ বিভাজন কমপ্লিট হওয়ার পর এই যে কমপ্লিট হয়ে গেলো এইখান থেকে শুরু করে নেক্সট আবার কি এই ফেজে ঢুকলে কোষটার সাথে বিভাজিত শুরু হবে, এই মাঝের সময়টাকে কী বলা হচ্ছে, ইন্টারফেজ। তো এরপরে আমাদের জানতে হবে যে G1, S এবং G2 ফেজ এদের ক্ষেত্রে কী কী হয়। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস আছে যেটা G0 ফেজ, যেটা আমি তোমাদের লাস্টে বলে দিচ্ছি যে G0 ফেজ জিনিসটা কী।
তো এবার আমরা প্রথমে আস্তে আস্তে কী করবো দেখে নেবো যে কোন ফেজে কী হয়, কারণ এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দেওয়া হয় যে এই 3টে ফেজের মধ্যে কোন ফেজটাতে কী হয়। তাহলে এবার তোমরা স্বাভাবিকভাবে ভেবে নাও, আমি তোমাদের প্রথম দিকে যেটা বুঝিয়েছিলাম, আমার হচ্ছে কী আছে, একটা সেল টাউন আছে, যেটা তোমাদের প্রথমে বলেছিলাম সেল টাউন আছে। এবার আমার কাজ হচ্ছে কি, আমার কাজ হচ্ছে এই একটা টাউনকে ভেঙে দুটো নতুন টাউন তৈরি করতে হবে। আমার দরকার বেশি পরিমাণ শহরের প্রয়োজন, তাই আমাকে একটা শহরকে ভেঙে দুটো শহর তৈরি করতে হবে। ঠিক আছে, তাহলে দুটো শহর যদি তৈরি করতে হয়, প্রথমে কি করতে হবে আমাকে, তুমি কল্পনা করে দেখো, প্রথমেই তোমাকে করতে হবে কি যে সেই যে শহরটা আছে শহরটার পরিধিটা আমাকে একটু বিস্তৃত করতে হবে। কারণ জমির পরিমাণ যদি বেশি না হয় তাহলে কি একটা শহর থেকে দুটো শহর আমাকে তৈরি করতে হবে একই রকম। তাহলে জমির পরিমাণ তো আমাকে বৃদ্ধি করতে হবে, জমি না থাকলে আমি নতুন শহরটা তৈরি করব কোথা থেকে? তাহলে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাকে এর সাইজ ইনক্রিজ করতে হবে, তারপরে আমাকে কি করতে হবে, আমার প্রথমে তাহলে আমি কী করলাম, জায়গাটা বাড়িয়ে নিলাম, জায়গাটা বাড়িয়ে নিয়ে আমার কি হয়ে গেল, নতুন জমি আমি পেয়ে গেলাম, জমির পরিমাণ আমার বেড়ে গেল। এরপর কি হলো, আমাকে নতুন শহরে আমার সেল টাউনের মধ্যে থাকে কি বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে, অর্থাৎ বিভিন্ন ধরনের অর্গানেলসগুলো থাকে, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গলগি বডি, এগুলো সব পড়েছো তোমরা। তারপরে কি হবে, এই যে অর্গানেলসগুলো আছে তাদের ডিভিশন হবে। ডিভিশন মানে নতুন নতুন অর্গানেল তৈরি করতে হবে। যত ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা কি রেপ্লিকা তৈরি করতে হবে, মানে একটা ডিপার্টমেন্টের জায়গায় দুটো করে ডিপার্টমেন্ট তৈরি হতে হবে। কারণ দুটো ডিপার্টমেন্টের মধ্যে একটা করে ডিপার্টমেন্ট একটা করে টাউনে প্লেস করা হবে, যেহেতু একটা টাউন থেকে দুটো টাউন তৈরি করা হচ্ছে, তাহলে একদম ডবল পরিমাণ আমাকে ডিপার্টমেন্টগুলোকে তৈরি করতে হবে এবং এক একটা ডিপার্টমেন্ট এক একটা টাউনে যাবে। তারপরে কি হবে, এবার যখন আমাদের সমস্ত ডিপার্টমেন্টগুলো ভাগ হয়ে গেল, ডিপার্টমেন্টগুলো ভাগ হয়ে যাওয়ার পরে লাস্ট আমাকে কিসে কী ভাগ করতে হবে, এরপর আমাদের যে সিইও স্যার ছিলেন, আমাদের একদম মাঝখানে হেডকোয়ার্টারে নিউক্লিয়াসের মধ্যে বসে থাকতেন স্যার সিইও, যিনি হচ্ছেন ডিএনএ। নেক্সট ফেজে এখানে দেখো এই যে তোমার সাইজটা ইনক্রিজ করলো এবং অন্যান্য সমস্ত ডিপার্টমেন্ট, ঠিক আছে, একমাত্র সিইও বাদ দিয়ে, ডিএনএ বাদ দিয়ে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্ট কী হলো, দুটো ভাগে বিভক্ত হয়ে গেল। এখানে আমাদের কি হয়ে গেল, এখানে আমাদের G1 ফেজ কমপ্লিট হয়ে গেল। নেক্সট ফেজ বা এস ফেজে কী হবে, আমাদের কোষের মধ্যে যে সিইও স্যার বসে আছেন, যিনি সমস্ত কিছু কন্ট্রোল করেন, সেই ডিএনএকে দুটো ভাগে ভাগ করতে হবে সমস্ত অর্গানেলের মতো। এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল এস ফেজ। এস ফেজে কিন্তু শুধুমাত্র ডিএনএ ভাগ হয়, আর কে ভাগ হয়, আর সেন্ট্রোজোম ভাগ হয়। তারপরে লাস্টে এলো কি G2 ফেজ। G2 ফেজে কী হবে, সমস্ত কিছু ভাগ বিভাজন হয়ে গেছে, এভরিথিং ইজ কমপ্লিট, সবাই ভাগ হয়ে গেছে, জমি বেশি বাড়ানো হয়ে গেছে, সমস্ত ডিপার্টমেন্ট ভাগ হয়ে গেছে, সিইও ভাগ হয়ে গেছেন, যা আমাদের এনজাইম, প্রোটিন, আরএনএ ফারএনএ যা কিছু দরকার সমস্ত কিছু রেডি। লাস্টে শুধু কী করতে হবে, লাস্টে হচ্ছে G2 ফেজে গিয়ে কী হয়, কিছু হচ্ছে তোমার কিছু পরিমাণ কিছু সংখ্যক এনজাইম, মানে এনজাইমটা ভুল বললাম, এনজাইম ভাগ হয় না, যে এনজাইমগুলো থাকে যেগুলো হয়তো আমাদের সেল ডিভিশনের জন্য প্রয়োজন, সেই কিছু পরিমাণ এনজাইম ভাগ হয়, মানে এনজাইম নতুন করে ভাগ হয় না, এনজাইম নতুন করে কি হয়, সংশ্লেষ হয়, যেটা আমাদের এর জন্য দরকার, সেল ডিভিশনের জন্য প্রয়োজন হয়। আর তার সাথে সাথে মানে বিভাজন যে হবে সেটার জন্য ফাইনাল প্রিপারেশন চলতে থাকে। এটা হয় কি, এটা হয় G2 ফেজে। ওকে, তো আশা করি তোমাদের জিনিসটা কিছুটা হলেও বোঝাতে পেরেছি। এবার চট করে তোমরা দেখে নাও। তো প্রথমে দেখো বলা হচ্ছে G1 ফেজ অর পোস্ট মাইটোটিক ফেজ অর প্রি ডিএনএ সিনথেটিক ফেজ, এতগুলো নাম আছে এর, অর গ্যাপ 1 ফেজ। এখানে বলা হচ্ছে দেখো G1 ফেজ করসপন্ডস টু দ্য ইন্টারভ্যাল বিটুইন মাইটোসিস অ্যান্ড ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন, মানে মাইটোসিস এবং ডিএনএ রেপ্লিকেশনের মাঝখানে যে অংশটা সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে আমাদের G1 ফেজ। স্বাভাবিক ব্যাপার, তার কারণ এস ফেজে হচ্ছে কি, এস ফেজে হচ্ছে আমাদের ডিএনএ সিনথেসিস হয়, ডিভিশন হয় হচ্ছে আমাদের মাইটোসিস ফেজ, এটা হচ্ছে মাইটোসিস ফেজ। তাহলে এই মাইটোসিস ফেজ এবং ডিএনএ রেপ্লিকেশন যে হচ্ছে এস ফেজ, তার মাঝখানে কি G1 ফেজটা থাকে, তো সেটাই এখানে বলা হয়েছে যে ইন্টারভ্যাল বিটুইন মাইটোসিস অ্যান্ড ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন। এটা হচ্ছে ফলোয়িং ইভেন্টস টেক্স প্লেস ডিউরিং দিস ফেজ, সিনথেসিস অফ আরআরএনএ, এমআরএনএ, রাইবোসোম, প্রোটিন, মেটাবলিক রেট ইজ হাই অ্যান্ড সেল সাইজ ইনক্রিজেস। ওই যে বললাম জমির পরিমাণ বাড়াতে হবে, তাই সেল সাইজটা ইনক্রিজ হয়, আর যেহেতু এই সময় হচ্ছে সেল সাইজ ইনক্রিজ হয় এবং অন্যান্য সমস্ত অর্গানেলগুলো ভাগ হতে থাকে, তাই এই সময় কী হয়, মেটাবলিক রেট হাই হয়ে থাকে। ঠিক আছে, এখানে কী হয়, মেটাবলিক রেট হাই হয়ে থাকে। এছাড়া হচ্ছে সিনথেসিস অফ এনজাইম, অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড, বাট দেয়ার ইজ নো চেঞ্জ ইন ডিএনএ অ্যামাউন্ট। কিন্তু ডিএনএর অ্যামাউন্টে কোনো পরিবর্তন হয় না, কারণ ডিএনএ ছাড়া বাকি, এখানে তোমরা G1 ফেজের ক্ষেত্রে মনে রাখবে
ডিএনএ এবং কি সেন্ট্রোজোম, ডিএনএ এবং সেন্ট্রোজোম ছাড়া বাকি এভরিথিং ভাগ হয়ে যায়, এভরিথিং ভাগ হয়ে যায়, সমস্ত অর্গানাল থেকে শুরু করে সমস্ত আরএনএ যা দরকার হয়ে থাকে, বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড, নিউক্লিওটাইড ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু কী হয়ে যায়, ভাগ হয়ে যায়। ঠিক আছে। এস ফেজ আর সিনথেটিক ফেজের ক্ষেত্রে কী হয়, এস ফেজ আর সিনথেটিক ফেজের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এর নামটাই হচ্ছে সিনথেসিস ফেজ, কারণ এখানে ডিএনএ সিনথেসিস বা ডিএনএ রেপ্লিকেশান হয়। কী হয়, ডিএনএ রেপ্লিকেশান হয়, সেই কারণে নামটাই হচ্ছে এস ফেজ বা সিনথেসিস ফেজ। ডিএনএ সংশ্লেষ হয় এখানে। ডিউরিং দিস টাইম দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ পার সেল ডাবলস। যে ইফ দ্য ইনিশিয়াল অ্যামাউন্ট অফ ডিএনএ ইজ ডিনোটেড অ্যাজ 2C দেন ইট ইজ ইনক্রিজ টু 4C। যে পরিমাণ ডিএনএ থাকে একদম সেম টু সেম রেপ্লিকা হয়ে গিয়ে ডবল হয়ে যায়। ঠিক যেমন G1 ফেজে কী হচ্ছিল, সমস্ত অর্গানালগুলো ডবল ডবল হয়ে যাচ্ছিলো, নতুন নতুন অর্গানাল তৈরি হচ্ছিলো। এস ফেজে এসে কী হয়, এস ফেজে ঠিক সেই রকমভাবে আমাদের কী হয়ে যায়, ডিএনএটা ডবল হয়ে যায়। ঠিক আছে, ডিএনএটা ডবল হয়ে যায়। আর আরেকটা কী হয়, এস ফেজের ক্ষেত্রে সেন্ট্রোজোমটা ভাগ হয়, সেন্ট্রোজোমটা ভাগ হয়। আচ্ছা দেখো, তোমাদের এই যে জিনিসগুলো বলেছি একটু তোমাদের বলে দিই কিছু কিছু জিনিস। এই যে তোমাদের বলছি যে এস ফেজের ক্ষেত্রে ডিএনএর সঙ্গে সঙ্গে সেন্ট্রোজোম ভাগ হয়, এটা কিন্তু বিভিন্ন বই বিভিন্ন রকম আছে। কোনো কোনো বই দেওয়া আছে হ্যাঁ এই সময় সেন্ট্রোজোম ভাগ হয়, কোনো কোনো জায়গায় সেটা পরিষ্কার করে উল্লেখ করা নেই। তো আমি একটা ভালো সোর্স থেকেই জেনে বলছি যে তোমাদের এস ফেজে কিন্তু ডিএনএর সঙ্গে সঙ্গে সেন্ট্রোজোমটাও এই ফেজেই ভাগ হয়। ঠিক আছে, যদিও এইগুলো একটু কনফিউশন থাকে, বিভিন্ন বই বিভিন্ন রকম থাকে বলে এটা থেকে কোশ্চেন আসে না। সেন্ট্রোজোম কোন ফেজে সিনথেসিস হয় এটা কোশ্চেন দেয় না, বা কোন ফেজে ডিভিশন হয় দেবে না। ঘুরে ফিরে তোমাকে ওই কোন ফেজে হচ্ছে ডিএনএ সিনথেসিস হয় বা ডিএনএ রেপ্লিকেশন হয় ওই কোশ্চেনটাই দেবে, কারণ এটা কনফার্ম যে এস ফেজেই হয়। বাকি যেটা বললাম যে সেন্ট্রোজোম জেনে রাখো, কিন্তু এটা কিন্তু অনেক বইয়ে উল্লেখই করা নেই, মানে তারা জানেন, সেই রাইটার হয়তো জানেন না বা তারও কনফিউশন আছে বলে তিনি সেটা উল্লেখই করেননি। কিন্তু সেন্ট্রোজোমটাও কিন্তু আমাদের এস ফেজেই কী হয়, ডিভিশন হয়। However, there is no increase in chromosome number if cell had diploid number of chromosomes at G1 phase. Even after S phase, the number of chromosomes remains the same. ক্রোমোসোমের নাম্বারে কিন্তু পরিবর্তন হয় না, ডিপ্লয়েড তো ডিপ্লয়েডই থাকে। এমন নয় যে ডিপ্লয়েড থেকে 2n থেকে 4n হয়ে গেল, ডিপ্লয়েড থেকে টেট্রাপ্লয়েড হয়ে গেল, তা নয়, তাহলে সমস্যা হয়ে যাবে। শুধুমাত্র ক্রোমোসোমের পরিমাণটা বেড়ে যায়, ডিএনএর পরিমাণটা বেড়ে যায়, ডিএনএটা ডাবল হয়ে যায়। G2 phase হচ্ছে কি দেখো, ডিউরিং G2 phase proteins are synthesized in preparation for mitosis while cell growth continues. এখানে প্রোটিনের সঙ্গে সঙ্গে কী হয়, কিছু ফাইনাল এনজাইমও তৈরি হয় যেগুলো আমাদের সেল ডিভিশনের জন্য প্রয়োজন হয়। মানে এটাই যে বললাম G2 ফেজে কী হয়, G2 ফেজে এসে এবার ফাইনাল প্রিপারেশান হতে থাকে, যে এবার সেল ডিভিশন হবে, ফাইনাল প্রিপারেশান। ফাইনাল প্রিপারেশানের মধ্যে কী হয়, ওই মাইটোসিসের জন্য কী হয়, মাইটোসিসের জন্য যে প্রোটিন এবং বিভিন্ন এনজাইমগুলো প্রয়োজন হয় বা সেল ডিভিশনের জন্য যে প্রোটিন বা এনজাইম প্রয়োজন হয় সেগুলো সিনথেসিস হতে থাকে এবং সেল গ্রোথটা কিন্তু কন্টিনিউ চলতে থাকে। ইন এস অ্যান্ড G2 phase the new DNA molecules are formed are not distinct. তাহলে এইগুলো হচ্ছে আমাদের সেল সাইকেল G1 S G2। এবার G0 ফেজের সম্বন্ধে আমাদের একটু বলে দিই। কিছু কিছু সেল থাকে এরা কি হয়, G1 ফেজের পরে ফার্দার আর ডিভিশন না হয়, ওখানেই ওদের সেল ডিভিশনটা স্টপ হয়ে যায়। এদেরকে বলা হয় যে এই সেলগুলো কী থাকে, G0 ফেজে থাকে বা কুইসেন্ট স্টেজে থাকে। সেটাই বলা যায়, দেখো দ্য সেলস ডু নট ডিভাইড ফার্দার exit G1 phase to enter an inactive stage called G0 stage of cell cycle. Cells in this stage remain metabolically active but no longer proliferation unless called on to do so depending on the requirement of the organism. অর্থাৎ যদি একমাত্র কোনো কারণে প্রয়োজন হয়ে থাকে, তাছাড়া সেই কোষটা সব সময়ের জন্য ওই স্টেজেই থেকে যায়, আর ফার্দার ডিভিশন হয় না। এক্সাম্পল নার্ভ সেল, তোমরা সকলেই জানো নার্ভ সেল কী হয়, নার্ভ সেলের সেল ডিভিশন হয় না, কিন্তু ওরা মেটাবলিক্যালি কিন্তু অ্যাক্টিভ থাকে, এমন নয় যে ওরা একদম নিষ্ক্রিয় হয়ে যায়, মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে কিন্তু ডিভিশন হয় না। ওকে, এরপর আমরা চট করে সেল সাইকেল যে পড়লাম, সেল সাইকেলের উপর কিছু কোশ্চেন্স দেখে নিই। সেল সাইকেলের উপর কী ধরনের কোশ্চেন্স আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা তখন ধরে যেটা পড়লাম সেটা আমাদের কতটা কার্যকর হলো। সিনথেসিস অফ RNA অ্যান্ড প্রোটিনস টেক্স প্লেস ইন, ইজি কোশ্চেন। কোথায় হয়, G1 ফেজে হয়। তোমাদের কী বলে দিলাম, কোশ্চেনে তোমরা করবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, ডিএনএ বাদ দিয়ে অন্য যে কোনো জিনিসই যখন দেবে সিনথেসিস বা রেপ্লিকেশান বলছে, তখনই তোমরা কী করবে, G1 ফেজে দাগ দিয়ে দেবে। সেন্ট্রোজোমটা একমাত্র এক্সেপশনাল কেস, আর সেন্ট্রোজোম দেবে কোশ্চেনে দেবে না, কারণ সেন্ট্রোজোম নিয়ে কনফিউশন আছে, বিভিন্ন বই বিভিন্ন রকম দেওয়া আছে।
ডিএনএ রেপ্লিকেটস ডিউরিং এস ফেজ, এক্ষুনি বলে দিলাম। হুইচ ফেজ কামস বিটুইন G1 ফেজ অ্যান্ড G2 ফেজ? এস ফেজ। দেখতে পাচ্ছ একদম ইজি কোশ্চেন, মানে যেটুকু পড়ালাম এইটুকুর মধ্যে থেকে তোমাদের সমস্ত কোশ্চেন এসে যাবে। আর এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এমন ভেবো না যে এগুলো মানে এমনি তুলে এনেছে, এগুলো সব বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দ্য লংগেস্ট স্টেজ ইন সেল সাইকেল, কী বললাম লংগেস্ট স্টেজ ইন সেল সাইকেল কি? ইন্টারফেজ। অপশানে ইন্টারফেজ তোমাদের সঠিক উত্তর। তারপর হচ্ছে দ্য ড্যাশ স্টেট ইমপ্লাইজ দ্য এক্সিট অফ সেলস ফ্রম সেল সাইকেল। এক্ষুনি বলে দিলাম কোন স্টেজে সেল সাইকেল থেকে কোষ বেরিয়ে চলে যায়, এক্সিট করে যায়, সেটা হচ্ছে G0 ফেজ। অপশানটি সঠিক উত্তর। G0 ফেজে কী হয়, এরা এ থেকে আমাদের যে কোষ সেল সাইকেল থেকে এটা বেরিয়ে যায়, এক্সিট করে যায়। নিউক্লিয়ার ডিএনএ রেপ্লিকেটস ইন দ্য কোন ফেজ? এস ফেজ। একই জিনিস ঘুরিয়ে কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে। নিউক্লিয়ার ডিএনএ দিলে যদি স্টুডেন্টদের মধ্যে কিছু কনফিউশন হয়ে যায়, নিউক্লিয়ার ডিএনএ কী হয়ে যায়? নিউক্লিয়ার ডিএনএ হচ্ছে আমাদের এস ফেজে ডিভিশন হয়। ড্যাশ ইজ দ্য নাম্বার অফ ডিএনএ ইন দ্য ক্রোমোজোম অ্যাট G2 স্টেজ অফ দ্য সেল সাইকেল। এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, এখানে তোমাদের জিনিসটা যেটা মনে রাখতে হবে, মানে ভুল নয়, মানে একটু অন্যরকমভাবে ঘুরিয়ে দেওয়া আছে। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে 2 ইন দ্য সেন্স, যেহেতু এস ফেজে হচ্ছে তোমাদের ডিএনএ পরিমাণটা ডাবল হয়ে যায়, তাই এখানে ওই ডাবলটাকে 2 দিয়ে ডিনোট করা হয়েছে। এখানে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 2 ইজ দ্য নাম্বার অফ ডিএনএ ইন দ্য ক্রোমোজোমস অ্যাট দ্য G2 স্টেজ অফ দ্য সেল সাইকেল। নেক্সট কোশ্চেন, দ্য ড্যাশ স্টেট ইমপ্লাইজ দ্য এক্সিট অফ সেলস ফ্রম দ্য সেল সাইকেল। এগেন একই কোশ্চেন, এই কোশ্চেনগুলো রিপিট হয়েছে কারণ আমি ওই যে বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেনগুলো তুলেছি, একই কোশ্চেন রিপিট আছে, সেই জন্য কোশ্চেনগুলো রিপিট হয়ে গেছে। এই দেখো, রেপ্লিকেশান অফ সেন্ট্রিওল অকার্স ইন, ও আচ্ছা, এটা তো দেখো এখানে দেখো কোশ্চেনটা দিয়েছে সেন্ট্রিওল, রেপ্লিকেশান অফ সেন্ট্রিওল অকার্স ইন, কিন্তু অপশানগুলো দেখো প্লেন, ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। মানে তোমাকে প্লেন এমনি জানতে চাইছে যেটা ইন্টারফেজে হয়, আর এই বাকিগুলো কি? বাকিগুলো তো এম ফেজের স্টেজ, মাইটোটিক ফেজেস বিভিন্ন স্টেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো পড়াবো তোমাদের আমি পরে। তো এটা তোমার ডাইরেক্ট আমি জাস্ট জানতে চাইছি যে এম ফেজের কোনো স্টেজে হয় নাকি ইন্টারফেজে হয়। তো আমার হচ্ছে কোথায় কনফিউশন ছিল যে G1-এ হয় না এস ফেজে হয়, এটা নিয়ে কনফিউশন আছে বিভিন্ন বইয়ে, কিন্তু G1-এ হোক, এসে হোক, এক্স ফেজে হোক, হয়তো ইন্টারফেজেই, তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে গেল? ইন্টারফেজ। মানে বুঝতে পারছো তো, যেহেতু এইখানে এই জিনিসটাতে কনফিউশন আছে, এই কোশ্চেনটাকে ওরা কীভাবে ঘুরিয়ে কোশ্চেনটা করছে, ডাইরেক্ট ওইভাবে তুলছে না কোশ্চেনটাকে। ওকে, তাহলে এখানে আমাদের শেষ হয়ে গেল। আমরা নেক্সট দিন কী শুরু করব? নেক্সট দিন হচ্ছে আমরা এম ফেজ স্টার্ট করব। আমরা তাহলে সেল সাইকেলের মধ্যে আজকে ইন্টারফেজটা কমপ্লিট করলাম, যেটার মধ্যে হচ্ছে আমাদের সেল ডিভিশনের আগে অবধি আমরা চলে এলাম, ঠিক আছে। আমাদের সেল টাউনের মধ্যে এভরিথিং ইজ রেডি। নেক্সট দিন আমরা কী শুরু করব? সেল টাউনটাকে ভাগ করতে শুরু করব, দুটো নতুন সেল টাউন তৈরি করব। তো সেই ডিভিশনটা কী করবো আমরা নেক্সট দিন থেকে স্টার্ট করব, অর্থাৎ নেক্সট দিন আমরা মাইটোসিস শুরু করব, এবং একই রকমভাবে আমরা কী করব? সাইমালটেনিয়াসলি থিওরি এবং কোশ্চেন অ্যান্সার পড়ে নেবো, ঠিক আছে। আমরা থিওরিটা পড়ে নেবো আজকে যেমন পড়লাম, তারপর এর থেকে যে কোশ্চেন্সগুলো আসে সেই কোশ্চেন্সগুলো একবার আমরা কভার করে নেবো। তাহলে কী হবে? তোমাদের সিলেবাসটা কম্পারেটিভলি অনেক বেশি তাড়াতাড়ি, অনেক র্যাপিডলি শেষ হবে। যেটা অনেক স্টুডেন্টের কনসার্ন ছিল যে স্যার সিলেবাস তাড়াতাড়ি কী করে শেষ করবেন, স্যার সিলেবাস কী করে শেষ হবে, কারণ বায়োলজি শেষ না হলে ফিজিক্স কেমিস্ট্রি কবে শুরু হবে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, সবই হবে, ঠিক আছে, সব হয়ে যাবে। যখন দায়িত্ব নিয়েছি সব ঠিক সময়ের মধ্যে করে দেবো। তোমাদের নেক্সট কোনো মেজর পরীক্ষা আসার আগে সিলেবাস শেষ করে দেওয়ার পুরোপুরি চেষ্টা হচ্ছে, কিন্তু সিলেবাস ঠিক সময় শেষ করে দেবো, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। সেটার জন্যই আমি এই নতুন প্রসেসটা আমি নিলাম। তাহলে কী হবে? একটা ক্লাসের মধ্যে আমি একটা পার্টিকুলার টপিকের থিওরি, কোশ্চেন অ্যান্সার সব কমপ্লিট করে দেবো। তাহলে তোমাদের একবারই কি তোমরা পড়েও নিলে, পড়ে নেওয়ার পর আবার প্র্যাকটিসও হয়ে গেল, তোমরা দেখতেও পেয়ে গেলে যে কীরকম কোশ্চেন্স আসে। ওকে, তো আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। যদি ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে MH এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। এবং প্লিজ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। টেলিগ্রাম চ্যানেলে কি আমাদের কিন্তু নিয়মিতভাবে পিডিএফগুলো আপলোড হয়ে যায়। ওকে, তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।